নমস্কার, আপনারা দেখছেন বর্তমানে কথা। আমি রয়েছি তন্ময় আপনাদের সাথে। আজকে এমন একজনের আমরা ইন্টারভিউ আপনাদের সামনে দেখাবো, যিনি কিন্তু এখন খবরের শিরোনামে রয়েছে। তিনি শুধুমাত্র বিধায়ক নন, শুধুমাত্র তিনি যে কোনো একটা রাজনৈতিক দলে রয়েছেন এমন নয়, তিনি কিন্তু মানুষের সেবা করে আসছেন বহুদিন ধরে। আর মানুষের সেবাটাই কিন্তু তার একমাত্র ধর্ম, আর তাই মানুষের জন্য কাজ করছেন নিরবিচ্ছিন্নভাবে। বিধায়ক হওয়ার পর শুধু নয়, বিধায়ক হওয়ার আগে থেকেই। তাই আজ আমি এসেছি রায়গঞ্জের বিধায়ক, জনপ্রিয় বিধায়ক কৃষ্ণ কল্যাণীর একটি সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরব। আমরা শুনব যে তিনি এই যে কয়েক মাস হয়ে গেল বিধায়ক হওয়ার পর মানুষের পাশে থেকে কি কি কাজ করেছেন সে ব্যাপারে। দাদা, আপনাকে নমস্কার প্রথমে আমাদের বর্তমানে কথার তরফ থেকে। বলছি, বিধায়ক তো অনেকেই রয়েছে, আর আপনিও বিধায়ক, কিন্তু আমরা দেখছি আপনার প্রতিনিয়ত যে কাজকর্মগুলো আমরা দেখতে পাচ্ছি চোখে, তাতে কিন্তু মানুষের মধ্যে একটা সাড়া পড়ে গেছে। তো হঠাৎ এই ধরনের একটা কাজ করার মানসিকতা, আপনি অনুপ্রেরণা কোথা থেকে পেলেন? দেখুন, আমি নিজের জীবনে যা করি নিষ্ঠার সাথে করি, ঠিক আছে। আমি 1998-এ বিজনেস চালু করেছিলাম, হ্যাঁ। তাতে আমি নিজের 100% ডেডিকেশন দিয়েছি, নিষ্ঠার সাথে করেছি, আজকে এই মুকামে পৌঁছেছে। আর আমি সমাজসেবামূলক কাজ করি, আপনারা জানেন, হ্যাঁ। তো বিগত লকডাউন থেকে আমি সমাজসেবামূলক কাজ করেছি, আর সেই কাজের ধারা আমি অব্যাহত রেখেছি। তো আমি রাজনীতিতে এসেছি, আমি আজকে বিধায়ক হয়েছি, কিন্তু বিধায়ক হয়েছি তো আমার উপর বাড়তি এই একটা রেসপন্সিবিলিটি আছে। আমার এলাকার যারা আমাদের জনগণ আছে, তাদের আপদ বিপদে থাকার চেষ্টা করি, তাদের পাশে থাকার চেষ্টা করি। আমি বিধায়ক হওয়ার পর আমি আমার একটি অফিস চালু করি, যার নাম দিয়েছি সমাধান। হ্যাঁ, সেই অফিসে আমরা কোনো আধার কার্ডের যদি ভুলভ্রান্তি থাকে সেটা আমরা সংশোধন করি, যদি কোনো রেশন কার্ডের ভুলভ্রান্তি থাকে সেটা সংশোধন করি। অনেক রেশন কার্ড হয়তো রিনিউয়ালের সময় বিপিএল ছিল, রিনিউয়ালের সময় হয়তো এপিএল হয়ে গেছে, সেটাকে পুনরায় বিপিএলের অ্যাপ্লিকেশন করে সেই বেনিফিটগুলো যাতে লোকেরা পায় বিপিএলের, তো সেটা আমরা করছি। আমরা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করি, ভোটার কার্ডে কোনো যদি ভুল থাকে সেটা আমরা সংশোধন করি। তাছাড়া কৃষক সম্মান নিধি তহতে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে 6,000 টাকা করে প্রত্যেক বছরের যে ভাতা আছে, হ্যাঁ, সেটাও আমরা অ্যাপ্লিকেশন করে দিচ্ছি। প্লাস প্রধানমন্ত্রী আবাস যোজনার তহত যে ঘরের ইয়ে আছে, সেটাও আমরা অ্যাপ্লিকেশন করছি। আমরা ওখানে পরিষেবা দেওয়ার জন্য আমার কিছু পেইড স্টাফ রয়েছে, হ্যাঁ, সেই পেইড স্টাফ কারো ভাবেনান রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, হ্যাঁ, অন্যান্য যেগুলো ইনকাম সার্টিফিকেট যেগুলো দরকার আছে সব ওখানে আমরা দিচ্ছি। আমি ওখানে একজন লয়ারকে বসিয়েছি যারা ফ্রিতে কনসালটেন্সি দিচ্ছে, হ্যাঁ। তারপর আমার সাথে কিছু শিক্ষকও জুড়েছেন, তারা আজকাল আপনি জানেন কোভিডের কারণে স্কুল কলেজ সবই বন্ধ, তো আমরা তাদের মাধ্যমে ফ্রিতে অনলাইন কোচিং দেওয়াচ্ছি। গ্রাম থেকে কেউ যদি আসে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি হতে চায়, সেই ভর্তি হওয়ার থেকে চালু করে তাদের রক্ত যদি দরকার পড়ে তো সেই রক্ত পর্যন্ত আমরা জোগাড় করে দিচ্ছি। আর প্লাস আপদ বিপদে যারা আছেন আমার কাছে আসছেন, আমি যেটা নিজের সাধ্য মনে যতখানি পারছি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। দাদা, বলছি, এত কাজ, এত রকম ভাবে আপনার পরিকল্পনাকে আপনি সাজিয়ে তুলছেন, মানুষের জন্য কাজ করছেন, এই যে এই ধরনের প্ল্যানিং, আপনি তো ফার্স্ট টাইম বিধায়ক হয়েছেন, এবারই প্রথম, তো এত প্ল্যানিং আপনার মাথায় আসলো কিভাবে যে এইভাবে মানুষকে পরিষেবা দিতে হবে? দেখুন, আমি ফার্স্ট টাইম পলিটিক্সে এসেছি, বিধায়ক হয়েছি, কিন্তু আমি একটা রাজনীতি ঘরানার ছেলে। আমার বাবা দীর্ঘদিন পলিটিক্সের ছিলেন, হ্যাঁ। আমার বাবা এই হিসাবেই পরিষেবাগুলো দিতেন। কিছুটা আমি বাবার কাছে শিখেছি, আর কিছুটা আরও কীভাবে মানুষকে ভালো পরিষেবা দেওয়া যায় সেটা নিজের থেকে কিছুটাও জুড়েছি, হ্যাঁ। জুড়ে দিয়ে একটা মাস্টার প্ল্যান বানিয়ে আমি এ করছি। দাদা, বলছি, এই যে রায়গঞ্জ যে শহর আপনার এখন নখদর্পণের, কারণ রায়গঞ্জের এখন আপনি অভিভাবক বলতে গেলে, কারণ বিধায়ক যেহেতু আপনি, তো এই যে বিভিন্ন গ্রামগঞ্জ ঘুরছেন,
সেখানে মানুষের সমস্যাটা কি উঠে আসে, আপনার কাছে কি মনে হচ্ছে যে এইটা প্রায়োরিটি দেওয়া দরকার আগে? দেখুন, এখন পর্যন্ত আমি বিধায়ক হওয়ার পর আমি 70টা বুথ কভার করেছি, ওখানে জনসংযোগ করেছি, ওখানে লোকাল কি সমস্যা আছে সেই সমস্যার ব্যাপারে শুনেছি, আর এই সমস্যাগুলো কি করে সমাধান করা যায় সেটাও দেখেছি। আমি এখন পর্যন্ত 180টা সার্ভে করিয়েছি। আচ্ছা, ঠিক আছে, 180টা সার্ভে করিয়ে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়েছি যে কোথাও রাস্তাঘাটের অবস্থা খারাপ আছে, কোথাও হয়তো শ্মশানের সংস্কার দরকার আছে, কোথাও কোনো মাদ্রাসার সংস্কার দরকার আছে। তো সেই জিনিসগুলা আমি সার্ভে রিপোর্টের মাধ্যমে ডিএম স্যারকে অবগত করিয়েছি। এখন তারাও নিজেদের একটা টিম পাঠাচ্ছেন। হ্যাঁ, ইন ফিউচারে এগুলার ব্যাপারে প্রশাসন নিজের কাজ করবে। দাদা বলছি, এই যে প্রতি বছর আমরা দেখি যে বর্ষার সময় এত বৃষ্টি হয় বা যে বাইরে থেকে যখন জল আসে, আমাদের রায়গঞ্জ বিশেষ করে বিভিন্ন গ্রামগঞ্জে কিন্তু ফ্লাড আকার ধারণ করে। তো সেখানে একটা সেই জল কিন্তু বহুদিন ধরে থেকে যায় সেখানে। এই ব্যাপারে কি আপনার কোনো চিন্তা? হ্যাঁ আছে, দেখুন এখানে যেগুলা রাস্তাগুলা তৈরি হচ্ছে আর রাস্তাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। কারণ একটাই কারণ যে এখানে ড্রেনেজ ব্যবস্থা নেই। হ্যাঁ, আজকে আপনারা জানেন রাস্তা পিচ দিয়ে তৈরি হয়, জল হচ্ছে পিচের শত্রু। একদম। তো সেখানে যদি জল নিকাশি ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে এই ফ্লাড সিচুয়েশনও হবে না, আর রাস্তাও যা দুরবস্থা আছে, হ্যাঁ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু রাস্তাটাও অনেকদিন টিকবে আর এই দুটার প্রবলেমেরই সলিউশন হবে। তো আমি সেই জায়গায় নিজের সার্ভে রিপোর্টের মাধ্যমে অনেকগুলা ড্রেনেরও আমি প্রস্তাব দিয়েছি। আচ্ছা, একটা ব্যাপার দাদা, এখানে নদীও তো রয়েছে, বিভিন্ন জায়গায় নদী বাঁধগুলোর অবস্থা কিন্তু খুব একটা ভালো না। সেই বাঁধের সমস্যা সমাধান করার জন্য আপনি কি উদ্যোগ নিচ্ছেন? দেখুন, বাঁধের যেটা সমস্যা আছে, কিছু বাঁধ হয়েছে আর কিছু ভাবে না আগামী দিনে হবে। যেমন আমি একটা বাঁধের কথা বলেছিলাম, ওই মাকড়া গ্রামে, যেটা রায়গঞ্জের সাথে বারসইকে কানেক্ট করবে, সেটা অলরেডি আমি মানে বিহারের মুখ্যমন্ত্রীকে, ডেপুটি সিএমকে, হ্যাঁ প্লাস ওখানকার সাংসদকে, প্লাস ওখানকার লোকাল এমএলএকে, প্লাস পিডব্লিউটি মন্ত্রীকে আমি কিন্তু এনওসির জন্য লেটার করেছি। আচ্ছা। সেখান থেকে ডেপুটি সিএম এর আমার কাছে রিপ্লাই এসেছে। হ্যাঁ, তারা ব্যাপারটা দেখছে। আর তারপর আমি এখন সিএম চিফ মিনিস্টারকেও একটা লেটার দিয়েছি। কেননা আজকে যদি বারসই আর রায়গঞ্জের ওই ব্রিজটা, মাকড়া গ্রামের যদি ব্রিজ হয়ে যায়, তাহলে 15 মিনিটে হ্যাঁ বারসইয়ের লোকেরা রায়গঞ্জে আসবে। আর বারসইয়ের আশেপাশে 50-60 কিলোমিটারে কোনো বড় শহর নাই, বড় মার্কেট নাই, রায়গঞ্জই তাদের জন্য ভালো মার্কেট। তাহলে তাদের কেনাকাটিটা টোটালি রায়গঞ্জে আসবে, তাহলে রায়গঞ্জ ইকোনমিক্যালি গ্রোথ করবে, এখানে ব্যবসা বাড়বে। একদম। তো এই প্রস্তাবটা আমি দিয়েছি। হ্যাঁ, এই ব্রিজটা হওয়া খুবই দরকার। একদম। আরেকটা ব্যাপার হচ্ছে দাদা, আপনি যেহেতু একজন শিল্পপতি এবং যে এই যে শিল্প কলকারখানার সাথে ওতপ্রোতভাবে আপনি জড়িত রয়েছেন, কিন্তু উত্তর দিনাজপুর জেলা কিন্তু একটা পিছিয়ে পড়া একটা জায়গা, সেখানে রায়গঞ্জও কিন্তু সেই জায়গা মানে পিছিয়ে রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আপনি কি কোনো নতুন কলকারখানা স্থাপন করে বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থানের কোনো ভাবছেন? দেখুন, আমি হচ্ছি বিধানসভার পাওয়ারের আর নন কনভেনশনালের স্ট্যান্ডিং কমিটির সদস্য। আচ্ছা, ঠিক আছে। তো আমি স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে এই প্রসঙ্গটা আমি তুলি যে আমাদের এখন এখানে খুব বড় পসিবিলিটি আছে যে ইথেনলের বড় ফ্যাক্টরি এখানে বসতে পারে। কেননা ইথেনলের জন্য যে র মেটেরিয়াল দরকার হচ্ছে সেটা হচ্ছে ব্রোকেন রাইস অথবা মেজ, ভুট্টা। তো এই দুটাই আমাদের উত্তর দিনাজপুরে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। কিন্তু এখানে থেকে ইথেনলের ফ্যাক্টরি এখানে না বসে সব চলে যাচ্ছে বিহারে। কারণ ইলেকট্রিসিটির ইউনিটের দর এখানে অনেক বেশি। বিহারে নিয়ার অ্যাবাউট 5.5 টাকা 6 টাকা, এখানে 10 টাকার উপরে। তো সেই কারণে কেন এই ইথেনলের ফ্যাক্টরিতে মানে অনেক পরিমাণে বিদ্যুতের কনজামশন হয়। তো তার জন্য মান্থলি যেটা একটা বিল যেটা আসে ইলেকট্রিসিটি, সেটা অনেকটাই বাড়তি আসবে বলে এখানে মানে ফ্যাক্টরিগুলো আসছে না। তো আমি রাজ্য সরকারকে প্রস্তাব দিয়েছি, আগামী দিনে তারা চিন্তা ভাবনা করবে। আপনি তো বিরোধী দলের বিধায়ক, আপনি যে প্রস্তাবগুলো দিয়েছেন রাজ্য সরকারকে, তারা কি মানবে? কি মনে হচ্ছে? আপনি তাদের সাথে কথা বলে কি মনে হচ্ছে?
না না, ভালো প্রপোজাল যদি হয় কেন মানবে না? আজকে আজকে যেই সরকারে আসছে, হ্যাঁ, সবাই তো উন্নয়ন আর বিকাশের প্রতিশ্রুতি দিয়ে এসেছে। আজকে আজকে ভাবে নেন ওনারা 213টা সিট নিয়ে জিতেছে, তো কোথাও না কোথাও মানুষ আস্থা রেখেছে, তো হ্যাঁ, তো মানুষ যখন আস্থা রেখেছে তারাও সেটা ইয়ে করবে। আর মুখ্যমন্ত্রী যিনি কয়েকটা জিনিস কমিটমেন্ট করেছিলেন, আমরা দেখছি তো সেগুলো উনি করছেন। হ্যাঁ, এই যে দুয়ারে সরকার কিছুদিন আগে হলো, এই দুয়ারে সরকার, দুয়ারে রেশন, এই সমস্ত প্রকল্পগুলো যেগুলো মমতা ব্যানার্জি দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি কতটা স্যাটিসফাইড যে এই প্রকল্পগুলো সাধারণ মানুষের সত্যি সত্যি কাজে আসছে? না, নিশ্চিত। আজকে যদি দেখুন, এই প্রকল্পগুলোয় আমি দেখেছি জনগণ অনেক উৎসাহিত। আজকে যে হিসাবে দুয়ারে সরকারের ক্যাম্পে আমি ভিড় দেখছি, যে হিসাবে লক্ষ্মীর ভাণ্ডারে ভিড় দেখছি, তাতে নিশ্চিত যে লোকেরা এটা ভালোভাবে নিয়েছে। দাদা, কেন্দ্রীয় সরকারের তো অনেক প্রকল্প রয়েছে, তো কেন্দ্র সরকারও তো এই ধরনের প্রকল্প করে গ্রামের মানুষদেরকে আরো অনেক বেশি বেশি করে সুবিধা দিতে পারে, তারা কেন দিচ্ছে না, কি মনে হয়? কেন্দ্র সরকারও দেখুন নিজের হিসাবে ওনারা দেওয়ার চেষ্টা করছেন। এখন কি আছে দেখুন, কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের মধ্যে একটা যদি ভালো যদি কমিউনিকেট যদি হয়, তাহলে আমি মনে করি আগামী দিনে পশ্চিমবঙ্গে আরও বেশি উন্নয়ন হবে। একদম। আচ্ছা, সাথে সাথে আপনারা দেখছি যে এই করোনার সময় থেকে এখনো অবধি আপনি কনস্ট্যান্ট অন্নপূর্ণা ভান্ডার চালু করে সাধারণ মানুষের কিন্তু একটা মোটামুটি টিফিনের ব্যবস্থা করেছেন, ভালো একটা। তো এইটা হঠাৎ করে চালু করার কারণটা কি? দেখুন, আজকে অন্নপূর্ণা ভান্ডারের 134তম দিন হচ্ছে। আমি আমার বাবার প্রয়াত বাবার স্মৃতিতে, হ্যাঁ, এই গাড়িটা আমি চালু করেছিলাম। আমার গাড়িটা আমার ভোটের আগেই চলে আসছিল, কিন্তু যেহেতু আমি একজন ক্যান্ডিডেট ছিলাম, সেই জন্য আমি এই গাড়িটা তখন চালু করিনি। মানে নির্বাচনী কিছু রুলস আছে, সেটা মেনে নেওয়ার জন্য। তো এটা আমি ভোটে জেতার পরেই কিন্তু তারপর আমি চালু করেছি। আর এটা এখন কন্টিনিউ চলছে। কোনো যান্ত্রিক দুর্যোগ না হলে পরে এই গাড়িটা সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 365 দিনই লোকরা পরিষেবা পাবে। এত কাজ করছেন আপনি, মানে মোটামুটি জেলা একটা নজর কেড়েছেন আপনি, সেক্ষেত্রে দল আপনাকে কতটা আপনার পাশে রয়েছে বিজেপি? দেখুন, একটা মনান্তর তো আছে, এটা আপনারা দেখেছেন, লুকানোর কিছু নেই এর মধ্যে। হ্যাঁ, একটা সংগঠনের সাথে আমার বনিমানা হচ্ছে না, সেটা আমি দলের শীর্ষ নেতাকে জানিয়েছি। হ্যাঁ, আমি তারপর ছেড়ে দিয়েছি, ওনাদেরকে একটা সময়সীমা দিয়েছি। হ্যাঁ, তো তার মধ্যে যদি ওনারা কিছু করেন, নাহলে আগামী দিনে আলাদা করে চিন্তা ভাবনা করবেন। বলছি, আপনি আপনার সাথে দলের যে মতানৈক্যটা চলছে, কি কারণে, কি মনে হচ্ছে, কি কোথায় ঘাটতি রয়েছে তাদের? না দেখুন, আজকে আমি রায়গঞ্জের বিধায়ক। রায়গঞ্জের যদি কোনো কমিটি গঠন করে দল, হ্যাঁ, সেখানে বিধায়ককে না জানিয়ে, হ্যাঁ, কমিটি করা হচ্ছে, ইভেন ইনফরমেশনও দেওয়া হচ্ছে না যে কোন দিন মিটিং আছে আর কি আছে। তো আজকে যারা আমাকে, আমি দেখছি ওই কমিটির মধ্যে যারা আমাকে হারানোর চেষ্টা করেছিল, তারাই আমার বিধানসভার প্রমুখ হচ্ছে। আর যারা আমার সাথে একদম ঘাম ঝরিয়েছিল, কাঁধে কাঁধ মিলিয়ে চলেছিল, তাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না, তাদের কোনো মর্যাদা দেওয়া হচ্ছে না। তো এই সব ব্যাপারগুলো ছিল। এটা আমাকেও একটু নিজেকে অসম্মানিত বোধ করছি। হ্যাঁ, তো যাই হোক, আমাকে দল আমার পাশে থাকুক না থাকুক, আমি বিধায়ক হিসাবে রায়গঞ্জের জনগণকে আমার তরফ থেকে আমার যথাশক্তি হিসাবে আমি আমার পরিষেবাটা দিই। দেবশ্রী চৌধুরীর ভূমিকা কি? তিনি তো মন্ত্রী ছিলেন, এখন তো শুধু সাংসদ। দেখুন, দেবশ্রী চৌধুরী, আমি বিধায়ক, উনি কবে আসেন কবে যান আমি বিধায়ক হিসাবে আমি নিজেই জানতে পারি না, ঠিক আছে? তো উনি তো আগে বলতেন উনি মন্ত্রী ছিলেন, অনেক চাপ আছে, দেশের মন্ত্রী। তো যাই হোক, ওনাকে রায়গঞ্জবাসীর কাজ করার জন্য, উত্তর দিনাজপুরের কাজ করার জন্য ওনাকে মন্ত্রীর পদ থেকে সরানো হলো। তাও তো আমি মানে ওনাকে আমরা দেখতে পাই না। হ্যাঁ, তো আসল কথা কি, উনি তো বাইরের জায়গা থেকে এসে এখানে টিকিটে দাঁড়িয়ে জিতেছেন, তো সেই দরদটা ওনার নেই। আজকে যদি এখান থেকে কোনো যদি লোকাল লোক যদি দাঁড়াতো আর সে যদি জিততো, তাহলে তার দরদটা থাকতো, সে পরিষেবা বলে দিত। তো আজকে সেখান থেকে
পরিষেবা থেকে, একজন এমপির কাছ থেকে যে পরিষেবা দরকার সেই পরিষেবা থেকে রায়গঞ্জবাসী বঞ্চিত হয়েছে। তার মন্ত্রিত্ব থাকাকালীন উত্তর দিনাজপুর বা তার রায়গঞ্জ লোকসভা কেন্দ্র কতটা পেয়েছে কি মনে হয়, কিছু পেয়েছে কি? না না, আমি দেখুন, আমি যখন ভোটের সময় আমি যখন আমার প্রচারে আমি গিয়েছিলাম তখন আমাকেও অনেক কথা শুনতে হতো, না দেবশ্রী দিকে ভোট দিয়েছিলাম তো, উনি জিতার পর কী করলেন, একবারও এসে দেখানি করলেন, খোঁজ খবর নিয়েছেন, কেন আমরা বিজেপিকে ভোট দিব? হ্যাঁ, তো এই সব কথা আমাকেও শুনতে হয়েছিল। আমি ওনাকেও জানিয়েছিলাম যে আপনাকে পরিষেবা দিতে হবে, যদি পরিষেবা না দেন তাহলে কিন্তু আপনাকে রায়গঞ্জবাসী কিন্তু প্রত্যাহার করবে। একদম। তো এর জন্য কি দায়ী নয় যে রাজ্য নেতৃত্ব বিজেপির বা জেলা নেতৃত্ব? আজকে দেখুন, উনি পরিষেবা মানে কাজ করেন না, ওনাকে নিয়ে এখন দল চলছে, আর আপনারা বলছেন যে রায়গঞ্জের বিধায়ক কাজ করছে, সারা ফেলে দিয়েছে, আমাকে নিয়ে দল চলছে না। তো এখন আমি ছেড়ে দিলাম আপনাদের উপর, হ্যাঁ, যে আমার উপর কি সুবিচার হচ্ছে। তো এই যে আপনার উপর যে এটা মানে যে অবিচার করা হচ্ছে, দল অবিচার করছে, যে আপনি কাজ করছেন, আপনার পাশে দল ঠিকঠাক ভাবে আপনাকে সঙ্গ দিচ্ছে না, আর যিনি কাজ করছে না তার সাথে সঙ্গ দিচ্ছে, তো তার জন্য কি আগামী দিনে কি কোনো চিন্তা ভাবনা করছেন আপনি? দেখুন, একটু সময়ের অপেক্ষা করুন। হ্যাঁ, আমি তো বলেছি যে একটা সময় পারালে আমি একটা নিশ্চিত একটা সিদ্ধান্তে আসবো। হ্যাঁ, আপনার একটু সময়। সামনে পূজা, আর তো কটা দিন বাকি রয়েছে, পূজা স্পেশাল কিছু রয়েছে আপনার সাধারণ মানুষের স্বার্থে? না, পূজা স্পেশাল এটা রয়েছে, পূজায় অনেকগুলো বস্ত্র বিতরণের আমরা প্রোগ্রাম নিয়েছি। হ্যাঁ, যেমন আমার বিধানসভার 5টি অঞ্চল আছে আর রায়গঞ্জ সদর আছে, ঠিক আছে, তো 5টি অঞ্চলেই আমরা বস্ত্র বিতরণ করব, নিয়ার অ্যাবাউট 10,000 বস্ত্র বিতরণের আমরা কর্মসূচি নিয়েছি। দাদা, লাস্ট একটা প্রশ্ন করছি যে জেলাতে বিধানসভা নির্বাচনে আপনি রায়গঞ্জ থেকে বিজেপি বিধায়ক হয়েছিলেন আর কালিয়াগঞ্জ থেকে সোমেন রায় হয়েছিলেন, তো সোমেন রায় তো বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গেল, এটা এই ব্যাপারে আপনার মন্তব্য কি বলবেন? তিনি কি গিয়ে কি ভালো করেছেন না খারাপ করেছেন? না, কেউ যদি দেখুন সোমেন চলে গেল, বাবুলদা চলে গেল, হ্যাঁ, কেউ যদি নিজেকে অসম্মানিত বোধ করে আর দলের কাছে যদি মর্যাদা না পায়, তাহলে তার কিন্তু একটা ব্যক্তিগত সিদ্ধান্ত সে নিতেই পারে। হ্যাঁ, তো তারা নিয়েছে, এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের ব্যাপারে আমি কিছু বলবো। ওনার সাথে কথা হয় আপনার? হ্যাঁ, না দেখুন, যে বিধায়ক হিসাবে আমার সাথে, আমি দেখুন একটা বিজনেস ফিটিনিটি থেকে আসছি, আমার সাথে সবার সম্পর্ক ভালো, আমি সবার সাথে কথা বলি। আমার আমি সেটা দেখি না সে বিজেপির বিধায়ক আছে না তৃণমূলের বিধায়ক আছে। এখন ভোটের সময় লোকে ম্যান্ডেট দিয়েছে, যে জিতে গেছে, হ্যাঁ, এখন জিতার পর ওর এলাকায় পরিষেবা দিবে, আমি আমার এলাকায় পরিষেবা দিব। হ্যাঁ, তো এখানে আমি রাজনীতির কারণে আমার পার্সোনাল রিলেশনটা আমি কোনোদিন নষ্ট করি না। দাদা, লাস্ট একটা ভাবছিলাম আপনার প্রশ্ন করবেন, একটা যেহেতু মনে পড়ে গেল, একটা লাস্ট করছি, আগামী দিনে আপনার আর কি পরিকল্পনা রয়েছে মানুষের জন্য? না, আগামী দিনে দেখুন, আমি আমার নির্বাচনের সময় আমি বলেছিলাম উন্নয়ন, বিকাশ আর কর্মসংস্থান। হ্যাঁ, সেই দিকেই আমি এগোবো। আমার যেমন 1200 ইয়ার হিসেবে অলরেডি আমি চিঠি চাপাটি করেছি, অনেকটাই এগিয়ে গিয়েছে। তারপর এখন আমার যেটা ইয়েছিল, আমি সেই সময় বলেছিলাম এইমস যাতে রায়গঞ্জে হয়, ঠিক আছে। এখন এই ব্যাপারেও আমি খুব শীঘ্রই রাজ্য সরকারকে চিঠি পাঠাবো, অলরেডি আমার ড্রাফটিং চলছে এইমসের ব্যাপারে। আমি রায়গঞ্জে এইমসের ব্যাপারে জমি এখানে যাতে রাজ্য সরকার দেয়, তারপর আমরা কেন্দ্র সরকারের কাছে, হ্যাঁ, আমরা অ্যাপ্লিকেশন করব যে জমি আমাদের কাছে আছে। এবার কেননা আজকে বিজেপির নির্বাচনী ইশতেহারে তারা ডিক্লেয়ার করেছিল যে যদি তারা জিতে আসে তাহলে নর্থ বেঙ্গলে একটা এইমস হবে। তো সেই সুবাদে যদি আজকে আমি যদি রাজ্য সরকারের কাছ থেকে যে জমির কমিটমেন্টটা যদি আমি পেয়ে যাই, তাহলে নিশ্চিত আমরা কেন্দ্র সরকারের কাছে যাবো। একটু কথা বলছি যে আমরা গতকাল 2 দিন আগে আমরা কালিয়াগঞ্জে বিভিন্ন গ্রামে গঞ্জে যখন ঘুরছিলাম ওখানকার বিধায়কের সাথে, তিনি একটা কথা বলেছিলেন যে রায়গঞ্জে যে সমস্ত পেশেন্টরা যাচ্ছে, বিশেষ করে কিডনি পেশেন্ট এবং ক্যান্সারের পেশেন্ট যাচ্ছে এই এলাকা থেকে, তো রায়গঞ্জের বিধায়ক আপনি যখন কলকাতা থাকে তখন কি মনে হয় এখান থেকে যারা পেশেন্টরা যায়, কি ধরনের পেশেন্টগুলো যায়? এটাই বলছি যে কি ধরনের পেশেন্ট? না, দেখুন, এখানে আমি দেখছি রায়গঞ্জে অ্যাকচুয়ালি ঠিক এখানে কিডনির পেশেন্টের সংখ্যা অনেকটা বেশি। হ্যাঁ, তো আমি পার্সোনালিও তাদেরকে হেল্প করি, তাদের পাশে দাঁড়াই, কেননা আজকে একটা কিডনির
পেশেন্টের সাথে আমার একটা সেন্টিমেন্ট জড়িয়ে আছে। আমার বাবা কিডনি পেশেন্ট ছিলেন, ওই কিডনি সংক্রান্ত রোগে বাবা মারা গেলেন। তো সেই জন্য কিডনি পেশেন্টরা যারা আসে আমি কম বেশি করে আমি সাহায্য করি, আর তারা যাতে ভালো ট্রিটমেন্ট পায় তার জন্য আমি কলকাতার জন্য রেফারেন্স করে দিই বিধায়ক হিসেবে মধ্যে। আজকের দিনে আপনার তো খুব দারুণ সময় চলছে, আপনি বিধায়ক হিসেবে জনগণের পরিষেবা দিচ্ছেন, বাবাকে কতটা মিস করছেন? না, অনেকটাই। আর সেটা তো দেখেন মানে ফিল আপ হবে না, হ্যাঁ, সেটা তো ইয়ে থাকবে। তবে সম্ভব মনে হয় যে বাবা আমার পাশেই রয়েছে। আমরা অনেক কিছু শুনলাম আজকে কৃষ্ণদার কাছ থেকে, যে কালিয়াগঞ্জ এই রায়গঞ্জের উন্নয়নের পাশাপাশি মানুষের জন্য তিনি কি কাজ করবেন তিনি কিন্তু খোলাসা করলেন। পাশাপাশি কিন্তু দলের যে সাংসদ রয়েছেন রায়গঞ্জে তার বিরুদ্ধে এবং এখানকার যিনি বিজেপির যে কর্মকর্তারা রয়েছে তার বিরুদ্ধেও কিন্তু তার মানে তার যে মনের আবেগ সেটা কিন্তু তুলে ধরতে কিন্তু তিনি কিন্তু পিছপা হননি, এবং তার একটাই বক্তব্য, যিনি কাজ করছেন তার পাশে দল সঙ্গ দিচ্ছে না, অথচ যিনি কাজ করছেন না তার পাশে কিন্তু দল রয়েছে। এইভাবে দল চললে আগামী দিনে যে মানুষ তাদের থেকে পিছিয়ে যাবে সে ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থেকে ক্যামেরায় শুভ আচার্যের সঙ্গে তন্ময় চক্রবর্তী, বর্তমানের কথা। নিবেদন করছি ডিটারজেন্ট কিংবা সাবান, প্রদীপ সোপ ফ্যাক্টরির মনে রেখো নাম। আছে ডিটারজেন্ট সবুজ টগর, আর আছে রকমারি সাবান। আছে ডিটারজেন্ট সবুজ টগর, আর আছে রকমারি সাবান। উজ্জ্বল ঝলমলে কাটা যায় রাশি রাশি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি। আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার। নারীর অলঙ্কারে নারীর অহংকার। শুভ দিনের সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল। শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি। এখানে আপনারা পেয়ে যাবেন হালকা থেকে ভারী সমস্ত রকমের গহনা এবং নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকমের গহনা পেয়ে যাবেন। এবং আমাদের এই দোকান ওপেনিংয়ের এই করোনা আবহের জন্য ওপেনিংয়ের জন্য আমরা প্রতি সোনা এবং রূপোর গহনার মজুরির উপরে 25% ছাড় দিচ্ছি। এই অফারটি প্রযোজ্য। স্বর্ণ সাজে মর্ত মাঝে শারদ অর্ঘ্য অফারে ওরিয়েন্ট জুয়েলার্সে এবার দেবী বরণের আয়োজন। অফার চলবে 19 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর 2021 আমাদের সমস্ত শোরুমে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন কাস্টমার কেয়ার নাম্বার 8373099950 এ। প্রতি বছরের মতো এবার দুর্গাপুজো উপলক্ষে আপনাদের সামনে নিয়ে এসেছে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী সুনামধন্য বস্ত্র প্রতিষ্ঠান ম্যাচিং সেন্টার। ছেলে ও মেয়েদের আধুনিক রুচিশীল পোশাকের সম্ভার। তাই আর দেরি কেন, আজই আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠানে ম্যাচিং সেন্টারে, কালীবাড়ি রোড, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানায় সম্রাট শু মিউজিয়াম। এবার পুজোয় আপনার পছন্দ মতো সেরা আধুনিক মানের জুতোর সম্ভার নিয়ে এসেছে
সম্রাট সু মিউজিয়াম। তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনাদের প্রিয় সম্রাট সু মিউজিয়ামে। আপনাদের কেনাকাটার উপর থাকছে দারুণ অফার। সম্রাট সু মিউজিয়াম, কালিয়াগঞ্জ, NS রোড, উত্তর দিনাজপুর। এই প্রথম আপনাদের শহরে বেস্ট টেস্টি অ্যাপ নিয়ে এসেছে হোম ডেলিভারির সুযোগ সুবিধা। এই বেস্ট টেস্টি অ্যাপ ইনস্টল করুন আর বাড়িতে বসে সমস্ত দোকানের খাবার পেয়ে যান সময় মতো। আর দেরি কেন, আজই খাবার অনুষ্ঠানটি নিবেদন করছে অনুষ্ঠানটি নিবেদন করছে